ম্যানেজার পরিবর্তনের রোলার কোস্টারটা ম্যানচেস্টার ইউনাইটেডে চলছিল সেই 2013 সাল থেকেই। ডেভিড ময়েস, লুই ভ্যান হাল, হোজে মরিনহো, ওলে গুনার সোলশায়ার, এরিক টেন হাগ এবং তারপর এখন রুবিন অ্যামোরিম। গুনে গুনে 6-7 জন কোচ হিসেবে বা হেড কোচ হিসেবে বা ম্যানেজার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন এবং যারা যারা মোটামুটি প্রথম সিজন পার করেও যেতে পেরেছেন, দ্বিতীয় সিজনও কোনো মতে পার করতে পেরেছেন, থার্ড সিজন কার্সটা কিন্তু তাদের পড়েই গেছে এবং একে একে সবাই স্যাক্ট হয়ে গেছেন। রুবিন অ্যামোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের 2024-25 মৌসুমের ঠিক মাঝামাঝিও না, তারও ঠিক আগে তিনি দায়িত্ব নিয়েছেন এবং রুবিন অ্যামোরিম এর আগে স্পোর্টিং লিসবনের হেড কোচ ছিলেন। সেখানে রুবিন অ্যামোরিম এত দারুণ পারফরমেন্স করিয়েছেন এবং সেই সাথে তার যে ট্যাকটিক্যাল নুয়ান্সটা দেখিয়েছেন, তার যে একটা স্পেসিফিক প্রিন্সিপাল, একটা প্লেইং ফিলসফি আছে, সেটার একটা দৃষ্টান্তমূলক নিদর্শন তিনি দেখিয়েছিলেন এবং একটা পয়েন্টে মনে হচ্ছিল রুবিন অ্যামোরিম বড় বড় দলগুলোর অ্যাট্রাকশন পাচ্ছেন। ম্যান সিটিরও নাকি নেক্সট কোচ তিনি হয়ে যেতে পারেন পেপ গার্ডিওলার পর, সেরকম একটা গুঞ্জন কিন্তু এসেছিল এবং অনেকগুলো ক্লাবই ছিল যারা আসলে এরকম একটা সিচুয়েশনে যে যদি খারাপ করে কেউ, রুবিন অ্যামোরিমকে তারা বেছে নেবে, কারণ হি ইজ আ ভেরি ইয়াং ম্যানেজার, বয়সটা মাত্র 40 হয়েছে তার। সো ম্যান ইউনাইটেড যখন তাকে নিয়ে আসে তখনই কিন্তু মনে হচ্ছিল এই যে ম্যানেজার স্যাক করার যে বিষয়টা, সেই সাইকেলে আরো একজন পোটেনশিয়াল ম্যানেজার হয়তো ঢুকেছেন। আমি জানি না বা আমরা কেউ বুঝতে পারছিলাম না যে তার স্থায়িত্বটা কতদিনের হবে। এখনো পর্যন্ত পুরো একটা সিজনও তিনি শেষ করতে পারেননি, হাফা সিজন থেকে শুরু করে এখন সিজনটা প্রায় শেষের পথে এবং রুবিন অ্যামোরিমের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের স্মরণকালের সবচেয়ে খারাপ প্রিমিয়ার লিগ সিজনটা কাটাচ্ছে। এই মুহূর্তে ম্যান ইউনাইটেডের প্রিমিয়ার লিগ পজিশনটা হচ্ছে 14th, আনইমাজিনেবল। এবং এতটা খারাপ অবস্থায় থাকার পরেও কেন রুবিন অ্যামোরিমকেই ট্রাস্ট করতে চাইছি আমি অ্যাজ এ ম্যান ইউনাইটেড ফ্যান, সেই বিষয়টা নিয়ে আসলে একটু আলোচনা করতে চাই। রুবিন অ্যামোরিমের ট্যাকটিক্সের বিষয়টা আসলে কি, কি কারণে তাকে দেখে নেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে তিনি আসলে কিভাবে ম্যান ইউনাইটেডের এই স্কোয়াডের মধ্যে তার ট্যাকটিক্যাল ইনফ্লুয়েন্সটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। রুবিন অ্যামোরিম যখন থেকে হেড কোচ বা ম্যানেজারের দায়িত্ব পালন করছেন, তার কোচিং ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে তিনি মাত্র একটা স্পেসিফিক ট্যাকটিক নিয়ে বা একটা স্পেসিফিক ফরমেশনে কাজ করে গেছেন, সেটা হচ্ছে 3-4-3। অর্থাৎ 3 জন পেছনে থাকবেন, 4 জন মিডফিল্ডার থাকবেন, যার মধ্যে 2 জন ওয়াইড মিডফিল্ডার্স এবং সামনে যে 3 জন তার মধ্যে 2 জন নাম্বার 10, 1 জন ফরওয়ার্ড। সো এই যে 3 at the back ফরমেশন, এটা কিন্তু খুবই ডিস্টিংক্ট একটা স্ট্র্যাটেজি বা ডিস্টিংক্ট একটা ফরমেশন, যে ফরমেশনে যখন একজন ম্যানেজার খেলান সেখান থেকে আসলে তিনি খুব একটা বেরিয়ে আসতে চান না। অনেকেই কিন্তু 3 at the back ফরমেশনে খেলেছেন, আমরা সেই বিষয়গুলো জানি এবং সেটার বিভিন্ন আইটারেশনস আছে। অ্যান্টোনিও কন্টে চেলসির হয়ে তিনি যখন এসেছিলেন প্রথমে, তার প্রথম সিজনে এসে তিনি সফল হয়েছিলেন, চ্যাম্পিয়ন বানিয়েছিলেন দলটাকে, হি ইউজ টু প্লে ব্যাক থ্রি। বাট ম্যানচেস্টার ইউনাইটেডের রিসেন্ট হিস্ট্রিতে, ইভেন স্যার অ্যালেক্স ফার্গুসন এরার পর থেকেও যখন আমরা যাই, 3 at the back ফরমেশন খেলার মতো তেমন কোনো ম্যানেজারও কিন্তু ছিল না। স্যার অ্যালেক্সও কিন্তু 3 at the back খেলাতেন না এবং রুবিন অ্যামোরিমকে যখন নিয়ে আসা হয়েছে তখন মনে হচ্ছিল যে ট্যাকটিক্যালি কমপ্লিট একটা ওভারহল করানোর জন্যই হয়তো এই ম্যানেজারটাকে নিয়ে আসা হয়েছে, একটা সাস্টেইনেবল সাকসেস পাওয়ার জন্য। বড় একটা প্রজেক্ট, লং টার্ম একটা প্রজেক্টের কথা মাথায় রেখে এরকম একজন ইয়াং ট্যালেন্টেড একজন ম্যানেজারকে নিয়ে আসা হয়েছে। তখন রুবিন অ্যামোরিম আসার পর শুরু থেকেই যখন সাফার করছে দলটা, তিনি কিন্তু প্রত্যেক প্রেস কনফারেন্সে এটাই বলেছেন যে আমরা জানি এই মৌসুমটা আমাদের সাফারই করতে হবে, কারণ আমি কোনো প্রি সিজন পাইনি দলটার সাথে, প্লেয়ারদের সাথেও আমি আস্তে আস্তে পরিচিত হচ্ছি। ম্যান ইউনাইটেড বিশাল বড় একটা ক্লাব, এই ক্লাবের যেই স্ট্যাচারটা রয়েছে সেই স্ট্যাচারের প্লেয়াররা যারা আছে, এই ইগোদের সামলানো, এই তাদের আসলে খেলার প্যাটার্নটা বোঝা এবং তাদেরকে সঠিকভাবে ব্যবহার করা, এগুলো বুঝতেই আমার সময় লাগবে এবং সময় লেগেও যাচ্ছে। তবে একটা জায়গায় কোনো কম্প্রোমাইজ রুবেন অ্যামোরিম করেননি। ডে ওয়ান থেকে তিনি তার যে ফেভারিট ফরমেশন 3-4-3, সেই ফরমেশনে কিন্তু খেলিয়ে গেছেন। সামারে এরিক টেন হ্যাগ কিছু ট্রান্সফার করে এনেছিলেন, তাদেরকে আসলে ব্যবহার করেছেন রুবেন অ্যামোরিম বেশ ভালোভাবে এবং আমরা যদি সামার ট্রান্সফারের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখবো যে সফল কয়েকটা সামার ট্রান্সফার এখনো পর্যন্ত দেখে অন্তত মনে হচ্ছে তাদের পারফরমেন্স বেশ পজিটিভ। লেনি ইয়োরোর কথা বলা যায়, খুব ভালো একজন সেন্টার ব্যাক, তিনি আস্তে আস্তে ইমপ্রুভ করছেন, তার জায়গাটায় বোঝা যাচ্ছে এত ইয়াং এজে এত ম্যাচিওর হেড, সেটাও কিন্তু খুব ইমপ্রুভমেন্টের একটা ছাপ দেখায় এই ম্যান ইউনাইটেড দলটায়। মাজরাউই, ডিলিক, তারা ডে ইন ডে আউট মোস্ট অফ দ্য ম্যাচে 7 out of 10 পারফরমেন্স দিচ্ছেন, সুতরাং তাদের কাছ থেকে আসলে যে এক্সপেকটেশন সেটা কিন্তু তারা মিট করে যাচ্ছেন। ম্যানুয়াল উগার থেকে নিয়ে এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, উগারতেও কিন্তু আস্তে আস্তে তার ইমপ্রুভমেন্টের জায়গাটা দেখাচ্ছেন এবং মনে হচ্ছে যে তিনি ফিট ইন করে যাবেন এই দলটার সাথে। সো অনেকগুলো প্লেয়ার যারা এসেছেন এই দলটায়, জশুয়া জার্কসি শুরুতে বুড হচ্ছিলেন, তিনি আসলে তার প্লেইং রোলটা কি হবে টেন হাগ তাকে গুছিয়ে নিতে পারছিল না। অ্যামোরিমের আন্ডারে খানিকটা ঝলক তিনি আবারও দেখানো শুরু করেছেন তার পোটেনশিয়ালে। সো লেটস কিপ অ্যাসাইড দ্য ট্রান্সফার্স। এবারে আসি অ্যামোরিমের ট্যাকটিক্সটা নিয়ে, যেটা নিয়ে মূল ভিডিওটা আমি আসলে করতে চাইছি। অ্যামোরিমের যে 3-4-3, সেই ইনিশিয়াল আইটারেশনটায় খুব একটা
কাজে দিচ্ছিল না। তার কারণটা হচ্ছে তার ইনিশিয়াল যেই 3-4-3 পজিশনটা, সেখানে তিনজন যারা ব্যাক থ্রিতে রয়েছেন, যে তিন সেন্টার ব্যাক, তাদের মধ্যে অন্তত দুজনকে ভালো বল প্লেইং সেন্টার ব্যাক করতে হবে, যারা অ্যাটাক বিল্ড আপ করার সময় পেছন থেকে শর্ট পাসে বলটা সামনে প্রোগ্রেস করিয়ে নিতে পারবেন, কিংবা তাদের সামনের যে পাসিং লেন্স গুলো আছে মিডফিল্ডারদের দিকে হোক কিংবা উইঙ্গারদের দিকে হোক, সেদিকে তারা প্রপারলি পাসটা ইনিশিয়েট করতে পারবেন। এবং ডিফেন্সিভলি অবভিয়াসলি থ্রি অ্যাট দ্য ব্যাক থাকলে আপনার সামনের মিডফিল্ডারদের একটুখানি সুবিধা হয়ে যায়, একটা এক্সট্রা ম্যান পেছনে থাকে, সেই বিষয়টা তো আছেই। বাট ম্যান ইউনাইটেডে এসে যে সমস্যাটায় রুবিন আমোরিম ভুগছিলেন এই ধরনের সেটআপে গিয়ে, সেটা হচ্ছে তার মিডফিল্ডার। ডিফেন্ডারদের মধ্যে লেনি ইয়োরোর যেহেতু পেস আছে, তিনি কিন্তু তার পেস দিয়ে মোটামুটি রিকভারি পেস দিয়ে যখন হাই প্রেসও ইউনাইটেড করতে চায় সেখান থেকে রিকভার করার জন্য এনাফ পেস তার রয়েছে। মাটিয়াস ডিলিট, তাকেও কিন্তু দেখে মনে হয় না তার অনেক পেস, কিন্তু তার পজিশনিং সেন্স খুব ভালো, এ কারণে তিনিও এই সিস্টেমে স্যুট করে যান। এবং ম্যান ইউনাইটেডের একজন ফুটবলার আছেন যিনি আসলে প্রায় রিজেক্টেড পর্যায়ে চলে যাচ্ছিলেন, হ্যারি ম্যাগুয়ার। তিনি কিন্তু ইংল্যান্ডের হয়ে সাধারণত থ্রি অ্যাট দ্য ব্যাক খেলে কমফোর্টেবল, এবং সেখানে তিনি সবচেয়ে ভালো পারফরমেন্সটা দিয়েছেন। ম্যান ইউনাইটেডে টু অ্যাট দ্য ব্যাক ফরমেশনে ম্যাগুয়ার কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না, তবে অ্যামোরিমের আন্ডারে থ্রি অ্যাট দ্য ব্যাক ফরমেশনে ম্যাগুয়ারও তিনি তার উন্নতির ছাপ খানিকটা দেখাচ্ছেন। লিসান্ড্রো মার্টিনেজ আছেন, তিনি লম্বা ইনজুরিতে পড়ে গেছেন, সে কারণে তিনি খেলতে পারছেন না। জনি এভান্স তো তিনি রিটায়ারমেন্টেই চলে যাবেন। আরো নতুন কিছু একাডেমি প্রোডাক্টস এসেছে ইউনাইটেডের সেন্টার ব্যাক পজিশনের জন্য, যারা পোটেনশিয়ালটা দেখাচ্ছেন। অর্থাৎ সেন্টার ব্যাক পজিশনে রুবিন আমোরিমের যে অপশন, সেখানে কিন্তু খুব একটা সমস্যা নেই। সমস্যাটা তার হয়ে গেছে 3-4-3 ফরমেশনের এই মাঝখানের ফোর, সেই জায়গাটার মধ্যে দুজন উইং ব্যাক থাকতে হয়। ডিয়েগো ডালো, তিনি এরিক টেন হাগের আন্ডারে বেশ ভালোই খেলছিলেন, তবে যখন উইং ব্যাক পজিশনে তাকে নিয়ে আসা হলো, তার অ্যাটাকিং রিটার্নসে তিনি চেষ্টাটা করলেও ডিফেন্সিভ ওয়ার্ক রেটটায় তেমন একটা খুব ভালো করতে পারছিলেন না। তিনি সাধারণত খুব ভালো ডিফেন্ডার নন, এবং এটা নিয়ে ইউনাইটেড স্ট্রাগল করেছে তাদের উইংয়ে। অন্যদিকে অন্য উইং এর কথা যদি বলি, সেখানে আসলে আমাদের লেফট ফুটের অপশনই সেরকম ছিল না। লুক শ ইনজুরিতে ছিলেন মোটামুটি পুরোটা সময়। জানুয়ারিতে ডরগুকে নিয়ে আসা হয়েছে, মাত্র 20 বছর বয়স, তাকেই কিন্তু এখন সবচেয়ে বেশি গেম টাইম দেওয়া হচ্ছে লেফট উইং ব্যাক পজিশনটায়। নুসাইর মাজরাউই খুবই খুবই ভার্সেটাইল একজন ফুটবলার, তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারেন, রাইট সাইড অফ দ্য থ্রি ম্যান সেন্টার ব্যাক, তাছাড়াও তিনি মিডফিল্ডেও খেলতে পারেন, ডিফেন্সিভ মিডফিল্ড, তাছাড়া তিনি রাইট উইং ব্যাক পজিশনেও খেলেছেন, লেফট উইং ব্যাক পজিশনেও তিনি খেলেছেন। প্রচন্ড ভার্সেটিলিটি তার রয়েছে, এবং তার সবচেয়ে বড় মেইন রিজনটা হচ্ছে তার টেকনিক্যাল অ্যাবিলিটি খুবই ভালো, এবং ডিসিশন মেকিং খুব ভালো, যে কারণে তাকে দিয়ে বিভিন্ন পজিশনে আসলে অ্যামোরিম তার সময়ের প্রয়োজন মেটানোর জন্য খেলাতে পেরেছেন। তবে অ্যামোরিমের সিস্টেমে যখন আপনি দুই উইং ব্যাক রাখবেন, সেই দুই উইং ব্যাক আসলে খুব পেসি হওয়া লাগে, সেটা এক। ওয়ার্ক রেট খুব ভালো হওয়া লাগে, সেটা নাম্বার দুই। এবং তিন নাম্বার যে ফ্যাক্টর, সেটা হচ্ছে রিকভারি পেসটাও ভালো থাকতে হয়, ট্যাকলিং অ্যাবিলিটিও ভালো থাকতে হয়, যেন তারা ডিফেন্সিভলি ওয়াইড পজিশন গুলোকে প্রোটেক্ট করতে পারেন। ওয়েল, এইসবের তেমন কিছুই কিন্তু রুবিন আমোরিম এই স্কোয়াডটার মধ্যে এখনো পাননি, সুতরাং তার কিন্তু কিছু পরিবর্তন করতে হয়েছে, ছোট ছোট টুইক করতে হয়েছে সেই ট্যাকটিক্স এর মধ্যে। 3-4-3 ওপরের যে তিনজন, সেখানেও কিন্তু ইউনাইটেডের বেশ শর্টেজ রয়েছে, কারণ আউট অ্যান্ড আউট উইঙ্গার পজিশনে খেলার মতো বেশ কিছু উইঙ্গার্স ইউনাইটেড দলটায় ছিল, বাট ওই নাম্বার 10 পজিশনটা ধরা এবং সেই সাথে সেন্টার ফরওয়ার্ড পজিশনটা ধরা, এই জায়গাগুলো কিন্তু বেশ অভাব ছিল। রাসমুস হয়ল্যান্ড, জশুয়া জার্কসি, তাদেরকে দিয়ে চেষ্টা করানো হয়েছে, র‍্যাশফোর্ডকেও মাঝে মধ্যে ফ্রন্ট লাইনের একেবারে সামনে রাখার চেষ্টা করা হয়েছে, খুব একটা পারফরমেন্স কিন্তু তাদের কাছ থেকে আসেনি, এবং ইউনাইটেডের সবচেয়ে বড় স্ট্রাগলটাই হচ্ছে গোল স্কোরিং। গোয়িং ব্যাক টু ট্যাকটিক্স, অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ইউনাইটেড যখন তাদের ইউরোপা লিগের ম্যাচটা খেলছিল, সেই জায়গায় একটা ইউনিক ট্যাকটিক্যাল টুইক সেটা করা শুরু করে দিয়েছিলেন রুবিন আমোরিম, এবং সেই ট্যাকটিক্যাল টুইকের ফলাফলটাও ওই একই ম্যাচের ভেতরেই ম্যানচেস্টার ইউনাইটেড পেয়ে গেছে। সেটা নিয়ে এখানে একটা বিস্তারিত আলাপ করা যেতে পারে। প্রথমে যখন তিনি স্টার্ট করেছিলেন, তিনি মোটামুটি ওই 3-4-3 ফরমেশন নিয়েই এগিয়ে গিয়েছিলেন, যেখানে তিনজন সেন্টার ব্যাক পজিশনে ছিলেন, সেই সাথে তাদের সামনে দুজন উইং ব্যাক এবং যে দুজন নাম্বার 6 তারা পাশাপাশি দাঁড়িয়েছিলেন। অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডটা একটা হরিজন্টাল স্ক্রিন হিসেবে কাজ করছিল, এবং সামনের তিনজন তারা অ্যাটাক বিল্ড আপে সাহায্য করছিলেন। যে দুই উইং ব্যাক আছেন তারা উপরে গিয়ে ওই সামনের তিনজনের সঙ্গে একসাথে হয়ে পাঁচজন মিলে একটা অ্যাটাক ক্রিয়েট করার চেষ্টা করছিলেন। তবে এখানে যে মূল সমস্যাটা হয়ে গিয়েছিল, যখন ইউনাইটেড বারবার বিল্ড ফ্রম দ্য ব্যাক করার চেষ্টা করছে, সেই সময়টায় অ্যাথলেটিক বিলবাওয়ের এনার্জেটিক প্রেসের জন্য তারা নিজেদের হাফেই বারবার বল লুজ করছিল। অর্থাৎ নিজেদের হাফে যখন তারা বেশিরভাগ খেলোয়াড় এনে একটা ওভারলোড তৈরি করছিল, সেটা ইউনাইটেডের জন্যই ক্ষতির কারণ হচ্ছিল, কারণ তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছিল না। বিলবাও ম্যান টু ম্যান প্রেস করে মোটামুটি ম্যানচেস্টার ইউনাইটেডের ওই অ্যাটাক গুলা বা ছোট ছোট পাসে তারা যে একটা কিছু বিল্ড করতে চায় ফ্রম দ্য ব্যাক, সেটাকে একেবারে হতেই দিচ্ছিল না। দে ওয়ার অল গেটিং ভেরি হারিড। এবং ইউনাইটেডের বড় যে সমস্যাটার ব্যাপারটা, একদম মিডফিল্ডের যে দুজন পাশাপাশি দুজন নাম্বার 6 ছিলেন, একজন ছিলেন উগার্তে, একজন ছিলেন ক্যাসেমেরো,
এখন ক্যাসেমেরোর পা নেই, আমরা জানি হি ডাজন্ট হ্যাভ দ্য পেস এনি মোর, সুতরাং তার কাছ থেকে আমরা আসলে আপ এন্ড ডাউন পারফরমেন্স এক্সপেক্ট করতে পারি না যে তিনি নাম্বার 8 এর মতো করে সামনে যাবেন, পেছনে আসবেন, খুব অ্যাজিলিটি দেখাবেন, সেরকম নয়। তার পজিশনিং সেন্স, তার ট্যাকলিং অ্যাবিলিটি এবং তার পাসিং দিয়েই ক্যাসেমেরোকে টিকে থাকতে হবে এই দলটায়। ক্যাসেমেরোর সাথে আছেন উগার্তে, যিনি অফ দ্য বল খুবই খুবই চমৎকার একজন ফুটবলার, এবং তার ট্যাকলিং নিয়ে বা তার আসলে ম্যান মার্ক করা নিয়ে খুব একটা কোনো সন্দেহ নেই। এরিয়াল বলসেও তিনি বেশ স্বাচ্ছন্দ্যেই ডিফেন্ড করতে পারেন। অন দ্য বল উগারতে আসলে কতটুকু ক্রিয়েটিভ সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। তো এই ধরনের দুজন, খানিকটা নন ক্রিয়েটিভ দুজন যখন নাম্বার 6 পজিশনে পাশাপাশি দাঁড়িয়ে আছেন, তাদের মধ্যেই কিন্তু একটা মিসকমিউনিকেশন বারবার হচ্ছিল, এবং ক্যাসেমেরো বা উগারতে কেউই ঠিক মতো বলটাকে সেখান থেকে আর প্রোগ্রেস করাতে পারছিলেন না, এবং সেই প্রেসারে পড়ে বারবার ইউনাইটেড নিজেদের হাফে বল লুজ করেছে, এবং সেখান থেকে বিলবাও কয়েকটা ভালো সুযোগও পেয়েছিল। ইন গেম একটা পরিবর্তন অ্যামোরিম করেছেন, যেটার কারণে হঠাৎ করেই মনে হয়েছে হি হ্যাজ জাম্পড ইনটু আ স্পেসিফিক ফরমেশন, যেটা দিয়ে হয়তো ইউনাইটেডের এই কারেন্ট ক্রপ অফ প্লেয়ার্সদেরকে দিয়েও ভালো খেলানো সম্ভব, এবং কিছু সমস্যার ব্যাপারেও কিন্তু এক্সপোজ করে দিয়েছেন এটার এই ফরমেশনে গিয়ে। ছোট্ট একটা ট্রিক করেছেন, তেমন কিছুই না। যেই দুজন নাম্বার 6 পাশাপাশি বসেছিলেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটায়, তাদের মধ্যে একজনকে বেজে রেখে একজনকে সামনে পাঠিয়ে দিয়েছেন নাম্বার 8 পজিশনটায়। অর্থাৎ 4-3-4-3 ফরমেশনটা পরিবর্তিত হয়ে গেছে 3-6-1। মিডফিল্ড বা অপোনেন্ট হাফে গিয়ে তিনি ওভারলোডটা ক্রিয়েট করা শুরু করে দিয়েছিলেন। ক্যাসেমেরোকে মোটামুটি একাই পেছনটা সামলাতে হয়েছিল, এবং উগারতে বারবার সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যখন সুযোগ পাচ্ছিলেন বল প্রোগ্রেস করে নিয়ে যাচ্ছিলেন, এবং যখন তার পায়ে বল নেই তখনও তিনি সামনে চলে গিয়েছিলেন, যেন ওই বিলবাওয়ের যারা প্রেস করতে আসছিলেন ম্যান ফর ম্যান, তারা যেন নিজেদের হাফেই উগার থেকে ট্র্যাক করতে থাকেন, তারা যেন অপোনেন্ট হাফে চলে না আসতে পারেন প্রেসারাইজ করার জন্য ম্যান ইউনাইটেডের এই ব্যাক থ্রি এবং সেই সাথে ক্যাসেমেরোকে। সো এই একটা ছোট্ট টুইক করে তিনি আসলে ফরমেশনটাই পরিবর্তন করে দিয়েছেন, হয়ে গেছে 3-6-1। এবং এটা করে যেটা হয়েছে, ম্যান ইউনাইটেড আস্তে আস্তে বিলবাওয়ের হাফে তারা কিন্তু বলটা বারবার নেওয়ার সুযোগ খুঁজছিল, এবং বিলবাওয়ের হাফে খেলাটা নিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছিল। কারণ ওই হাফে যখন ওভারলোড অফ প্লেয়ার্স হচ্ছে, বিলবাওয়ের খেলোয়াড়ও কিন্তু ম্যান ফর ম্যান তারা একটু পেছনেই চলে যাচ্ছিলেন, উগার থেকে ট্র্যাক করার জন্য যে কোনো একজন প্লেয়ারকে তার সঙ্গে সঙ্গে থাকা লাগছিল, যে কারণে তারা যে প্রেসিংটা করতে চাচ্ছিল ইউনাইটেডের ডিফেন্সকে, সেটা কিন্তু একজন কম ম্যান নিয়ে তাদের করতে হয়েছে, এবং সেটাও একটা বিশাল বড় অপরচুনিটি তৈরি করে দেয় ম্যান ইউনাইটেডের, কারণ ওয়াইড পজিশন গুলো খানিকটা ফাঁকা হয়ে যায়। সেই পজিশন থেকেও ইউনাইটেড বেশ কিছু অ্যাটাক করেছে, এবং যেখান থেকে প্রথম গোলটাও এসেছিল, ম্যাগুয়ার রাইট ব্যাক পজিশন থেকে তিনি ক্রসটা দিয়েছিলেন, এবং তৃতীয় গোলটা যখন এসেছে সেটা আবার ইউনাইটেড মাঝখান থেকে ঢুকেছিল, কারণ তখন বিলবাওয়ের ডিফেন্ডাররা ব্যস্ত ছিল ওয়াইড পজিশনটাকে আটকানোর জন্য। ক্যাসেমেরোর কথা বলা যেতে পারে, আপনারা বলতে পারেন যে খুবই রিস্কি একটা বিষয় যে ক্যাসেমেরোকে আমরা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে একা খেলাচ্ছি অ্যাজ আ নাম্বার 6, রিস্কি হতে পারে। বাট ক্যাসেমেরো যখন নোটিস করেছেন যে বলটা তিনি পায়ে রেখে 2-3টা টাচ নিলেই তার কাছ থেকে বল নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বা প্রেস করা হচ্ছে, তিনি কিন্তু ফার্স্ট টাইম পাসিং এ খেলা শুরু করে দিয়েছেন। তিনি বলটাই তার পায়ে খুব একটা বেশি রাখেননি, খুব জলদি আইদার ডরগুর কাছে, নাইলে মাজরাউইর কাছে, নাইলে পেছনে ম্যাগুয়ার বা ইয়োরোর কাছে তিনি কিন্তু পাস করা শুরু করে দিয়েছিলেন, এবং সেখান থেকেই যে প্রবলেমটা হয়েছে অপোনেন্টের, তারা ক্যাসেমেরোকে প্রেস করতে এসেও দেখছে তার পায়ে খুব একটা বল থাকছে না, তিনি বলটা পেয়েই বারবার পাস করে দিচ্ছেন। সো এই ছোট্ট বিষয়টার কারণেই, এবং অপোনেন্ট হাফে যখন মিডফিল্ডারদের দিয়ে ওভারলোড করিয়েছেন অ্যামোরিম, তখন হঠাৎ করে মনে হয়েছে ইউনাইটেডের এই কারেন্ট ক্রপ অফ প্লেয়ার্স দিয়েও একটা অপটিমাম রেজাল্ট বের করা সম্ভব, সবার যে স্ট্রেংথের জায়গা সেই স্ট্রেংথের জায়গাগুলোকে ব্যবহার করা সম্ভব। উগার থেকে আমি বলছিলাম শুরু থেকে যে তিনি আসলে অতটা ক্রিয়েটিভ নন, বাট উগার থেকে যখন ওই নাম্বার 8 পজিশনে খেলানো হয়, তার যে পেস, তার এনার্জি এবং তার টেকনিক্যালিটি আছে, এটাই ব্যবহার করে তিনি কিন্তু অ্যাটাকিং রিটার্নসও দিচ্ছেন। গত দুইটা ইউরোপিয়ান ম্যাচের কথা যদি বলি, সেখানে উগারদের একটা গোল আর 2টা অ্যাসিস্ট আছে, সুতরাং তিনি কিন্তু সেই অ্যাটাকিং রিটার্নস গুলো দেওয়া শুরু করেছেন মিডফিল্ড থেকে, এবং এই যে ট্যাকটিক্যাল সেটআপে পরিবর্তন, সেটার কারণে আমরা মিডফিল্ডারদের কাছ থেকেও এখন অ্যাটাকিং রিটার্নস গুলো পাওয়া শুরু করেছি সেন্ট্রাল রিজন গুলো থেকে। সো উগারদের জায়গায় আসলে কি হতে পারে আইডিয়াল সিচুয়েশন, আমরা যদি নেক্সট সিজনে চলে যাই, এই সিজন তো হয়তো শেষ হয়ে যাবে, ইউরোপা লিগে যাই রেজাল্ট হোক আমরা জানি না কি হবে, প্রিমিয়ার লিগে তো আমরা কোথাও নেই, অন্য ডোমেস্টিক টুর্নামেন্ট গুলো থেকেও আমরা বাদ, সুতরাং এই সিজনটাকে আমরা সাইডে রেখে দিই। নেক্সট সিজনে অ্যামোরিমের আসলে কি প্রয়োজন হতে পারে? ক্যাসেমেরোর যদি লেগস না থাকে, সেই ক্ষেত্রে আসলে ওই নাম্বার 6 পজিশনটা ধরার জন্য একজন তো প্লেয়ার লাগবে। উগারতে আবার সেই পজিশনের জন্য আইডিয়াল কিনা সেটা একটা প্রশ্ন, কারণ তার ক্রিয়েটিভ পাসেস দেওয়ার অ্যাবিলিটিটা খুব কম। সুতরাং আমার মনে হয় না লাইক ফর লাইক উগারতে ক্যাসেমেরোর জায়গায় আসতে পারবেন, যদি ক্যাসেমেরো আর গেম টাইম না পান আগামী মৌসুমে, বা তাকে যদি ইউনাইটেড বিক্রি করে দেয়। সো একজন নাম্বার 6 প্রয়োজন হবে, যিনি আসলে এই 3-6-1 রোলের বেজ অফ দ্য মিডফিল্ডে সেন্ট্রাল পজিশনে থাকবেন, সেখান থেকে মোটামুটি অর্কেস্ট্রেট করতে পারবেন।
সো ওই ধরনের প্লেয়ারটা কে হবেন এখন ট্রান্সফার উইন্ডোতে খুঁজে আমাদের দেখতে হবে ইউনাইটেড ওই ধরনের কোনো প্লেয়ারকে টার্গেট করে কিনা। আর নাম্বার 8 পজিশনের জন্য ম্যান ইউনাইটেডের এই স্কোয়াডের মধ্যেই খেলোয়াড় রয়েছে। ব্রুনো ফার্নান্ডেজ আছেন একজন, যাকে আমরা সাধারণত এখন নাম্বার 10 পজিশনে দেখি। যখন নাম্বার 10 এ মাউন্ট আসেন তখন ব্রুনো পিছে নেমে আসেন নাম্বার 6 কে হেল্প করার জন্য। সো ব্রুনো ইজ ভেরি ভার্সেটাইল অ্যাজ ওয়েল। সো ব্রুনোকেও কিন্তু ওই নাম্বার 8 পজিশনে খেলানো যায়, জাস্ট বিহাইন্ড দ্য 3 ফরওয়ার্ডস, এবং দুইটা উইং ব্যাক তো থাকবেই, তারা হাই পজিশনস নেবে ওয়াইড পজিশনে। বাট ব্রুনো ছাড়াও একজন খুব ইম্পর্টেন্ট ফুটবলার আছেন যার কন্ট্রাক্টটা ইউনাইটেডের সাইন করাতেই হবে, তিনি হচ্ছেন কোবি মেইনু। আমার মনে হয় দ্য মিসিং লিঙ্ক ইন দিস পাজল কুড বি কোবি মেইনু। তিনি এই নাম্বার 8 পজিশনটা যদি নিজের করে নিতে পারেন, আই থিঙ্ক ইউনাইটেড উইল বি শেপিং মাচ বেটার। এবং অনেক প্রবলেমস আছে ইউনাইটেডের, আমরা জানি, কিপার পজিশন থেকে শুরু করে উইং ব্যাক নিয়ে কথা বলছিলাম, ফরওয়ার্ডে কে থাকবেন সেইখানেও আসলে ট্রান্সফার করা প্রয়োজন হবে ইউনাইটেডের। তবে এই যে মিডফিল্ডের ছোট একটা টুইক, এই টুইকটা করাতেই আমার কাছে অন্তত মনে হচ্ছে কোবি মেইনু আরো বেশি এফেক্টিভ হয়ে যেতে পারবেন। গোয়িং ফরওয়ার্ড যদি উগার থেকে দিয়ে কাজ না হয়, তাহলে হয়তো অন্য আরেকজন নাম্বার 6 কে নিয়ে আসার প্ল্যান করতে পারেন রুবিন অ্যামোরিম। এবং সেটা করলে যেটা হবে, তিনি একটা অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল উইথ হিজ প্রপার প্রিন্সিপালস, উইথ হিজ স্লাইট টুইকিং অফ দ্য ফরমেশন, তিনি কিন্তু তার প্রিন্সিপালস ধরেই এগিয়ে যেতে পারবেন এবং ম্যান ইউনাইটেডও বেটার রেজাল্টস পাওয়া শুরু করবে সামনে থেকে। সো ট্যাকটিক্যাল ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে পারেন। সো আপনারা জানাবেন আপনাদের মতামত। রুবিন অ্যামোরিমকে আপনারা আসলে চাইছেন কিনা, ম্যান ইউনাইটেড ফ্যানদের উদ্দেশ্যেই বলছি, যে রুবিন অ্যামোরিমকে আসলে আপনারা কতটুকু রেট করেন। আপনারা কি চান তিনি থেকে যাক, লং টার্ম প্রজেক্টের সঙ্গী তিনি হন, নাকি তাকে আমরা আবারও সেই বিশেষ সাইকেলের মধ্যে ফেলে, স্যাকিং সাইকেলে ফেলে তাকেও আমরা ফেলে দেবো জাস্ট প্লেয়ারদের ডিমান্ড পূরণ করার জন্য? জানাবেন আপনারা কমেন্ট করে। থাকবেন অলস্পোর্ট এবিপির সঙ্গে, সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি ইউটিউব চ্যানেল, থাকবেন ফলো করে অলস্পোর্ট এবিপি ফেসবুক পেজটা। Stay awesome, stay all sport with all sport ABP.